পক্ষ থেকে আজকের এই সেশনে সুস্বাগতম। যে যেখানে আছো সবাই আশা করি ভালো আছো, সুস্থ মন নিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়েছো। আমাদের আজকের যে টপিক, সেই টপিক সম্পর্কে যে আলোচনা হবে সেগুলো সম্পর্কে একটু জানার, একটু বুঝার এবং বাস্তবিক জীবনে প্রফেশনাল লাইফে এটার কিছুটা প্রয়োগ করে নিজের জন্য অথবা সকলের জন্য কিছুটা হলেও কন্ট্রিবিউট করার একটা ইচ্ছা পোষণ করছি আমরা সবাই। সেই ইচ্ছাটাকে মনে রেখে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। রিসার্চ আর্টিকেল রাইটিং অ্যান্ড পাবলিশিং। আমরা এই টোটাল আলোচনাটা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা কিছু সাধারণ নিয়মাবলী সম্পর্কে একটু কথা বলবো, তারপরে অ্যাকচুয়ালি একটা রিসার্চ সায়েন্টিফিক আর্টিকেলের যে স্ট্রাকচার এবং সেটাকে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। Every research must be publicized. That is the most important concept for any researcher. মনে রাখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আমি একজন ডাক্তার হয়েছি, আমি তো রিসার্চ করব না, রিসার্চ নাও করতে পারি। রিসার্চ করার জন্য কিছু লোক আছে যারা পাগল টাইপের কিছু লোক, তারা সবসময় রিসার্চ করবে। আমি কেন রিসার্চ করব? আমি রুগী দেখব, প্রতিদিন 300টা রুগী দেখব, দিন শেষে টাকা পয়সা নিয়ে ঘরে ঢুকবো, ছেলে মেয়ে বউ সংসার নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে বা বয়ফ্রেন্ড নিয়ে আনন্দ ফুর্তি করব। এরকম মানসিকতা যেন আমাদের মধ্যে না থাকে। একটা বই পড়েছিলাম রিসার্চ মেথোডোলজির উপরে, কোন একটা ইন্ডিয়ান রাইটারের বইটা লেখা। বইয়ের নিচে একদম ফ্রন্ট পেজে টাইটেলের নিচে একটা কথা লেখা ছিল, এভরি ডক্টর ইজ এ রিসার্চার। কথাটা আমার এত ভাল লাগছে যে আমি সবখানে সকলকে বলি, এভরি ডক্টর ইজ এ রিসার্চার। হোক না সে এমবিবিএস ডাক্তার, সো হোয়াট, সে কিন্তু রিসার্চার। তুমি যে প্র্যাকটিস করতেছো, পেশেন্ট দেখতেছো, তোমার কাছে যে একটু রিসার্চের মাইন্ড থাকে, এনাফ। তুমি অনেক রিসার্চ করতে পারো, অনেক আর্টিকেল তৈরি করতে পারো, অনেক পাবলিকেশন করতে পারো। তোমরা জানো যে আমরা স্ট্যাটিস্টিক্সে একটা টি টেস্ট বলে একটা টেস্ট করে থাকি, ভীষণ ওয়াইডলি ইউজড ভার্সেটাইল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এই টেস্টটা যে ভদ্রলোক প্রথম আবিষ্কার করেছে সে কিন্তু তখন ছিল ছাত্র, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র, নট ইভেন গ্রাজুয়েট। পোস্ট গ্রাজুয়েট তারপরের, সে গ্রাজুয়েটও ছিল, সে একজন ছাত্র। সেই ছাত্র অবস্থায় সে কিন্তু এই টি টেস্ট নামক জিনিসটা আবিষ্কার করেছে, রিসার্চ করতে 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 করতে। তখনকার অক্সফোর্ড ইউনিভার্সিটির নিয়ম ছিল যে কেউ যদি কোনো কিছু, কোনো আর্টিকেল, কোনো জার্নাল পাবলিশ করতে চায়, ছাত্র অবস্থায় সে করতে পারবে না, তার নামটা ব্যবহার করতে পারবে না। তখন সে এটা ছদ্ম নামে এটা পাবলিশ করছে অক্সফোর্ড মেডিকেল জার্নালে, আর সেই ছদ্ম নামটা দিল স্টুডেন্ট। আর সেই থেকে আসছে স্টুডেন্ট টি টেস্ট। তাহলে দেখা যাচ্ছে যে রিসার্চ কিন্তু এভরিবডি ক্যান ডু। সো এভরি ডক্টর ইজ এ রিসার্চার। তোমরা যারা আমার সাথে কানেক্টেড, এভরিবডি ইজ এ রিসার্চার। নেক্সট প্রশ্ন হলো, আমি রিসার্চ করে যাহা পাইলাম, হোক সেটা পজিটিভ, হোক সেটা নেগেটিভ, হোক সেটা ছোট, হোক সেটা বড়, ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু পাবলিসাইজ ইট। পাবলিকেশনে যেতে হবে, ইরেসপেক্টিভ অফ দি আউটকাম। আউটকাম যাহাই হোক না, ভালো হোক, খারাপ হোক, ছোট হোক, বড় হোক, ইম্পর্টেন্ট হোক, আনইম্পর্টেন্ট হোক, ডাজন্ট ম্যাটার, পাবলিকেশন করতে হবে। যতক্ষণ না তুমি তোমার রিসার্চ আর্টিকেলটাকে পাবলিকেশন করলে, তোমার এই রিসার্চের কোনো মূল্য নেই। তুমি একটা রিসার্চ করলে, কিছু ফাইন্ডিংস পেলে, সেটা তুমি পকেটে নিয়ে বসে আছো, শুধু তুমি জানলো আর তোমার বউ জানলো আর তোমার হাজবেন্ড জানলো, তোমার বাচ্চা কাচ্চারাও অনেক সময় জানলো না। এই রিসার্চের কোনো মূল্য নাই, মূল্যহীন। সুতরাং রিসার্চের প্রথম কাজটাই হলো যে আমি যাহা রিসার্চ করি, যাহা পাবো, যা খুশি পাবো, এটা সবাইকে জানাতে হবে। সায়েন্টিফিক ওয়ার্ল্ডে যারা কাজ করে, সায়েন্টিফিক কমিউনিটিতে যারা কাজ করে, প্রত্যেককে জানাতে হবে। এই জানানোটা আমার জন্য ফরজে আইন। If I
like to introduce myself as a researcher. Okay, কেন আমি পাবলিকেশনে যাব? Because this publication benefit the sick people, benefit the society. ছোট 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 রিসার্চ আমরা করে যখন পাবলিকেশন করি, তখন যারা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, বিশেষ করে এই বায়োমেডিক্যাল রিসার্চের যারা স্টেক হোল্ডার, তারা কি করে? তারা পৃথিবীতে যত দেশে যত রিসার্চার আছে সকলে কোনো একটা পার্টিকুলার টপিক তারা সিলেক্ট করে, সিলেক্ট করার পরে তারা সার্চ করে যে দেখি তো এই টপিকের উপরে পৃথিবীর কোন প্রান্তে কোন দেশে কে রিসার্চ করেছে এবং কি পেয়েছে, দেখি তো তাদের পাবলিশড আর্টিকেল গুলা। এরকম মনে করে 1000 আর্টিকেলকে তারা সাম আপ করবে, 2000, 3000, 5000 আর্টিকেলকে সাম আপ করবে। সাম আপ করার পরে একটা নতুন ধরনের ফাইন্ডিংস তারা শো করবে, যেটাকে আমরা মেটা অ্যানালাইসিস বলি। সো তুমি তোমার ছোট্ট রিসার্চটাকে, ছোট্ট ফাইন্ডিংসটাকে পাবলিকেশনে মানে দিয়ে, মানে পাবলিশ করে, কোন একটা জার্নালে পাবলিশ করে তুমি কিন্তু তোমার মানে ইন্টেলেকচুয়ালিটিটাকে কন্ট্রিবিউট করেছো ইন মেটা অ্যানালাইসিস। সুতরাং এটা কিন্তু আমার নৈতিক দায়িত্ব যে আমার একটা রিসার্চের ফাইন্ডিংসটাকে পাবলিশ করা, because that findings will ultimately picked up by the international stakeholder and they will utilize it for meta analysis. সুতরাং আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন কিন্তু একটা মেটা অ্যানালাইসিসের জন্য অনেক বড় কন্ট্রিবিউশন। So from that point of view, you are morally obliged, you are logically obliged, ethically obliged to go for publication. এবং সেই পাবলিকেশন থেকে কিন্তু একটা ভালো ফাইন্ডিংস আসবে, যে ফাইন্ডিংস কিন্তু মানুষের জন্য উপকার হবে, পেশেন্ট ম্যানেজমেন্টে উপকার হবে, পলিসি মেকিং এ কাজে লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে কাজে লাগবে। হেলথ ডেলিভারি সিস্টেমের মধ্যে যারা পলিসি মেকার তারা কিন্তু এই জিনিসগুলোকে পিক আপ করে, দেখি এই লাইনে কি তথ্য আছে, সেই তথ্য দিয়ে তারা পলিসি মেক করবে। কোন একটা পার্টিকুলার সোসাইটির হেলথ ডেলিভারি সিস্টেমের উপর এই জিনিসগুলা কাজে লাগে। কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে হবে, সেখানে এইগুলা কাজে লাগবে। পেশেন্ট ম্যানেজমেন্টে এই জিনিসগুলা কাজে লাগবে। সো তুমি কিন্তু পাবলিকেশন করতে নৈতিকভাবে বাধ্য। যদিও আনফরচুনেটলি যে কথাটা শুরুতে মানে কি বলে বলা হয়েছে যে অনেকেই আমরা থিসিস করি, ডিজার্টেশন করি, তারপরে চলে যাই তো যাই আর বুঝতে পারি। এই বিটার এক্সপিরিয়েন্স আমার নিজেরও আছে। আমার ডিপার্টমেন্ট থেকে যত ছাত্র ছাত্রী, বিশেষ করে আমার তো বেশিরভাগই ছাত্রী, 99% হলো ছাত্রী, থিসিসটা করে কত সুন্দর করে, কত ডেডিকেশন দিয়ে, কত যত্ন করে পাসটা যখন হইলো, এরপর আর তার টিকলিটাও খুঁজে পাওয়া যায় না, চলে যায় চাকরিতে, অথবা সংসার করে, অথবা এতদিন চাকরি বাকরির জন্য বাচ্চা কাচ্চা নিতে পারেনি, ওকে এবার বাচ্চা কাচ্চা নিয়ে নি। দেখা গেল যে বহুদিন পরে আসলো, সে একের ভিতরে দুই হইয়া চলে আসলো পর বললো স্যার আমার থিসিসটা পাবলিকেশন করতে হবে। ইতিমধ্যে তার হয়তো 1 বছর চলে গেছে, 1.5 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে। জিজ্ঞেস করি তোমার হঠাৎ করে পাবলিকেশনের জন্য তোমার এত কি ইচ্ছা জাগলো, এতদিন খবর নাই? তো বলে যে স্যার আমাকে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে হবে, পাবলিকেশন হবে। এই যখন নাকি হাতে আগুন লাগে তখন যাইয়া পাবলিকেশনের খবর হয়। সো এটা যেন না হয়, আজকাল তোমরা সাথে সাথে করে ফেলবো, এটি আমরা প্রত্যাশা করি। ইউনিফর্ম রিকোয়ারমেন্টস বলে একটা রিকোয়ারমেন্টস আছে, যে জিনিসটা তৈরি করা হয়েছে 1978-এ কানাডার ভ্যানকুভারে বসে। কারা করছে এটা? ICMJE, ইন্টারন্যাশনাল কমিটি ফর মেডিকেল জার্নাল এডিটর্স। তারা কানাডার ভ্যানকুভারে বসে 1978-এ একটা ইউনিফর্ম রিকোয়ারমেন্টস ফর্মুলেট করেছে। গোটা বিশ্ব জুড়ে এই ইউনিফর্ম রিকোয়ারমেন্টস এর আলোকে আমরা সবসময় আর্টিকেল লিখি, জার্নাল লিখি, এবং সেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, কিছু ব্যতিক্রম ছাড়া। বাট আমি আবারও বলছি, দিস ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এখানে যে রুলস রেগুলেশন গুলা লেট ডাউন করা আছে ফর রাইটিং এ পার্টিকুলার সাইন্টিফিক আর্টিকেল, সেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, গ্লোবালি অ্যাকসেপ্টেড। তুমি খালি গুগল স্কলারে ইউনিফর্ম রিকোয়ারমেন্টস নাম দিয়ে খালি সার্চ দিবা, দেখো তোমার সামনে চলে আসছে রুলস এন্ড রেগুলেশন অফ দি সাইন্টিফিক আর্টিকেল রাইটিং।
এর পাশাপাশি আরো কিছু আছে, কনসার্ট গাইডলাইন বলে একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা তৈরি করা হয়েছে 1976-এ, পরবর্তীতে 2001 এটাকে আপডেট করা হয়েছে। 2001 এর পরেও আর কিছু মডিফিকেশন হয়েছে। এটা কেন? এটা হলো ফর আরসিটি। তুমি যদি কোনো আরসিটি করো, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করো, তাহলে সে আরসিটির ফলাফলটাকে কিভাবে পাবলিকেশনে আনতে হবে তার কিছু রুলস এন্ড রেগুলেশন এখানে বলা আছে। And this concert guideline is recommended by the ICMJE, International Committee for Medical Journal Editors. And this concert is actually the consolidated standards for reporting trial. Consolidated standards of reporting trial. এটা হলো কনসার্টের মানে এলাবোরেশন। তো যদি তোমরা কেউ আরসিটি করে থাকো, তাহলে তোমরা, আমার অ্যাডভাইস হলো, you go to the Google Scholar and just write down the consort guideline. তোমার সামনে চলে আসবে গাইডলাইন, সে অনুযায়ী তুমি আরসিটির ফাইন্ডিংসটা স্ট্রাকচার করে লিখে দিবা। এর পাশাপাশি আরো একটি গাইডলাইন আছে, সেটা হলো মসি গাইডলাইন। This is particularly used for writing of article of the meta analysis. মেটা অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে সেই মেটা অ্যানালাইসিসের যে কি বলে পাবলিকেশন, যে সায়েন্টিফিক আর্টিকেল কিভাবে লিখবো তার গাইডলাইনটা কিন্তু এই মসি গাইডলাইনের মধ্যে আছে। এটাও তুমি সার্চ দিয়ে বের করে নিতে পারো। হোয়াট ইজ মসি? মেটা অ্যানালাইসিস অফ অবজারভেশনাল স্টাডিজ ইন এপিডেমিওলজি। এটা হলো মানে কি বলে ফুল মিনিং অফ দি মসি, মেটা অ্যানালাইসিস অফ অবজারভেশনাল স্টাডিজ ইন এপিডেমিওলজি। এই কয়েকটা জিনিস আবার বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইউনিফর্ম রিকোয়ারমেন্টস, আর তার সেকেন্ড ইম্পর্টেন্ট হলো তোমার এই যে কনসার্ট গাইডলাইন। মেটা অ্যানালাইসিস তো তোমরা করবে না, আমরাও করি না। মেটা অ্যানালাইসিস একটা সেপারেটের অনেক কি বলে হাই র্যাঙ্কিং একটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যু, এটা আমরা করি না বলতে গেলে। এটা যারা নাকি বড় বড় স্টেক হোল্ডার আছে গ্লোবাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, তারা এগুলা করে। সুতরাং আমাদের জন্য শুধু ইউনিফর্ম রিকোয়ারমেন্টস আর কেউ কেউ মেটা অ্যানালিসিস করলে কনসার্ট গাইডলাইন, দুটা দিয়ে আমরা করতে পারবো। What is the common style? The common style that comply with uniform requirements. সবচেয়ে কমন স্টাইল যেটা আমরা ফলো করি each and everybody that goes with the uniform requirements, যেটা আমি অলরেডি তোমাকে বলেছি, proposed by ICMJE. So according to this, what is the uniform style and format for scientific article writing? Uniform স্টাইলটা কি, ইউনিফর্ম ফরম্যাটটা কি? এখানে দুটো কথা আছে, একটা হলো ইমরাট ফরম্যাট, that is used for write up text of the article. Additionally, আরেকটা আছে টাকার, and this টাকার is used for additional components of the article, scientific article. তাহলে আমরা দেখি একটু ইমরাটের মধ্যে কি আছে, টাকারের মধ্যে কি আছে। ইমরাটের মধ্যে আছে introduction, I for introduction, M for methods, R for results, A মানে and, এটা ভুয়াবাজি, আর D for discussion. এই ইমরাট, এই থিমটা প্রথমে প্রপোজ করেছে ব্র্যাডফোর্ড হিল in 1950. এখনো সেই 1950-তে ব্র্যাডফোর্ড হিল যেটা প্রপোজ করেছিল ফর রাইটিং অফ সায়েন্টিফিক আর্টিকেল, দেখো এখনো সেটা আমরা মেনে চলছি। সত্য এমনই একটা জিনিস। এরপরে দেখি টাকার এডিশনাল কন্টেন্টস কি আছে। একটা টাইটেল দিবা, অ্যাবস্ট্রাক্ট লিখবা, কি ওয়ার্ড দিবা আন্ডার দি অ্যাবস্ট্রাক্ট, অ্যাকনলেজমেন্ট দিব, রেফারেন্স দিব। তাহলে একটা সায়েন্টিফিক আর্টিকেলের কি কি কম্পোনেন্ট থাকবে, এটা আমরা এই দুইটা অ্যাব্রিভিয়েশন দিয়ে মোটামুটি পেয়ে যাই। এটা হলো ইমরাট, ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্টস, কনক্লুশন। আর টাকার দিয়ে পাই টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, অ্যাকনলেজমেন্ট এন্ড রেফারেন্স।
ঠিক আছে? ওকে, রাইটিং প্রিন্সিপালটা কি মনে রাখতে হবে। সায়েন্টিফিক আর্টিকেল এটা কোনো সাহিত্য নয়, এটা কোনো কবিতা নয়, এটা কোনো গদ্য নয়, এটা কোনো প্রেমপত্র নয়। ঠিক আছে? সো এটার উদ্দেশ্য কি? গুড কমিউনিকেশন। আমি কি করেছি, আমি কি পেয়েছি, এটা মানুষকে জানানো, গুড কমিউনিকেশন। তার জন্য যা করার দরকার আমাকে তাই করতে হবে ফর গুড কমিউনিকেশন। আমি কাউকে ইমপ্রেস করতে যাচ্ছি না, আমার কোনো পাণ্ডিত্য দিয়ে, আমি খুব সুন্দর সুন্দর গ্রামার দিয়ে, সুন্দর সুন্দর শব্দ দিয়ে কাউকে ইমপ্রেস করা কিন্তু আমার দায়িত্ব না। গুড কমিউনিকেশন, আর কিচ্ছু না। সো ক্ল্যারিটি ইজ দ্য মেইন স্টেপ। ক্ল্যারিটি, স্যার আসসালামু আলাইকুম। স্যার স্বচ্ছতা। এখন কি প্রশ্ন